মাইলস্টোন দুর্ঘটনায় মৃতের কাতারে আরও 2 শিক্ষার্থী। 5 জনের পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে 2 জনের মরদেহ হস্তান্তর। হতাহতের তালিকা দিল স্কুল কর্তৃপক্ষ। আহতদের চিকিৎসায় প্রাণান্তকর চেষ্টা সহায়তা করছে চীন ভারতের টিমও। 3 দিন পর সাংবাদিকদের ঘটনাস্থল ঘুরে দেখালো সেনাবাহিনী। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে কারাগারে প্রেরণ। দৃষ্টান্তমূলক বিচার দাবি বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের। জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক, সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। ফৌজদারি কার্যবিধি সংশোধন প্রস্তাব অনুমোদন, গ্রেফতারের 12 ঘণ্টার মধ্যে জানাতে হবে। হবিগঞ্জে এনসিপির পদযাত্রা, বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখানোর অভিযোগ নেতাদের। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণার দাবি। রাতের বাংলাদেশে এছাড়াও থাকছে সীমান্ত বিরোধকে কেন্দ্র করে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ব্যাপক সংঘর্ষ, নিহত অন্তত 12। কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুমকি 2 দেশের। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিক্ষার্থী মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়। বৃহস্পতিবার মাহতাব ও মাহিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এছাড়া ডিএনএ টেস্টের মাধ্যমে পুড়ে যাওয়া 5 জনের মরদেহ শনাক্ত করেছে সিআইডি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এ দুর্ঘটনার নিহতের সংখ্যা আরও হালনাগাদ করা হচ্ছে। যদিও নিহতের মোট সংখ্যা নিয়ে আইএসপিআর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্কুল কর্তৃপক্ষের তথ্যে ভিন্নতা রয়েছে। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের পর ভাইরাল হয় মাহতাবের ভিডিওটি, যা দেখে আটকে ওঠেন অনেকে। পরে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল 7ম শ্রেণীর এই শিক্ষার্থীকে। বৃহস্পতিবার দুপুরে দুঃসংবাদ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ, জানায় মাহতাব আর নেই। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। ও কথা বলছিল, ওর বাবা বলছিল যে ও কনফিডেন্টলি বলেছে, বাবা আমি বেঁচে যাব ইনশাল্লাহ। তো গতকাল পর্যন্ত আমরা ভালো খাবার খারাপ খবর পাচ্ছিলাম। আর ওর বন্ধু আয়ান সহ ওরা 3 জন একসাথে ছিল বন্ধু, ওরা ভিতরে আটকা পড়ে গিয়েছিল। সন্ধ্যার আগে আরও একটি দুঃসংবাদ আসে বার্ন ইনস্টিটিউট থেকে। মাহতাবের মতো নির্মম পৃথিবীকে বিদায় বলেছে মাহিয়াও। বৃহস্পতিবার 2 জন নিয়ে মোট নিহতের সংখ্যা কত দাঁড়ালো, এ নিয়ে কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে আইএসপিআর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে। আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের নাম ঠিকানা সহ তালিকা তৈরিতে যে কমিটি গঠন করা হয়েছে, তাদের তথ্যও পাওয়া যায়নি সম্পূর্ণ চিত্র। বিষয়গুলো পর্যালোচনা করে নতুন করে 2 শিক্ষার্থীর মৃত্যুর আগে বিবৃতি দিয়েছে মাইলস্টোনের তদন্ত কমিটি। বলা হয়েছে, দুর্ঘটনায় মাইলস্টোনের মোট 18 জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এর মধ্যে স্কুল শাখার বাংলা ভার্সনের 3য় শ্রেণীর 9 জন, 4র্থ শ্রেণীর 1 জন, ইংরেজি ভার্সনের 2য় শ্রেণীর 1 জন, 6ষ্ঠ শ্রেণীর 2 জন, 7ম শ্রেণীর 4 জন ও 8ম শ্রেণীর 1 জন। এছাড়াও 2 জন শিক্ষক ও 2 জন অভিভাবক নিহত হয়। তখন তাদের তথ্যে মোট নিহত 22। এছাড়াও 3 শিক্ষার্থী সহ 5 জন নিখোঁজের খবরও জানায় স্কুল কর্তৃপক্ষ। বলা হয়, নিহত ও নিখোঁজের তালিকা হালনাগাদের কাজ চলমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারাও সবাই জানেন, মিথ্যা অপপ্রচারগুলো চলতেছে এবং এটা এখন পর্যন্ত ওইভাবে করে কেউ কনফার্ম করতে পারেন নাই। যারা বলছেন তারা কোনো প্রমাণাদি উত্থাপন করতে পারেন নাই। আমি বিশ্বাস ওনারা ভবিষ্যতেও পারবেন না যে অপপ্রচারগুলো করতেছেন। তো এই ব্যাপারে আমরা কোনোভাবেই আমাদের মনোবল ভেঙে পড়ে নাই, আমাদের স্পিরিটও ভেঙে পড়ে নাই। আমরা পেশাদার বাহিনী হিসেবে আমরা সবসময় প্রস্তুত। এর আগে দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতের সংখ্যা 30। পরে বিকেলে আরেক বিবৃতিতে জানানো হয় সংখ্যাটা 31। তবে মঙ্গলবার আইএসপিআর জানিয়েছিল এই ঘটনায় প্রাণ হারিয়েছে 31 জন। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিখোঁজ 5 জনের পরিচয় শনাক্তের পর মরদেহ হস্তান্তর শুরু হয়েছে। ঢাকার সিএমএইচ হাসপাতালের মর্গ থেকে মরদেহ বুঝে নিচ্ছেন স্বজনরা। রাত 8:45টার দিকে মোহাম্মদ ফারুক হোসেন, সালমা আক্তার দম্পতির মেয়ে 3য় শ্রেণীর শিক্ষার্থী ওকিয়া ফেরদৌস নিধি
মারিয়াম উম্মে আফিয়ার মরদেহ নিয়ে বাড়ির পথে রওনা হন স্বজনরা। বাকি 3 জনের মরদেহ বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। নিহতদের মধ্যে 5 জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ও সকালে উঠে বলতেছে আমার আঙ্গুলে ব্যথা, আমি আজকে স্কুলে যাব না। আমার আম্মা জোর করে স্কুলে নিয়ে গেছে, কোলে করে নিয়ে গেছে স্কুলে। আমি জানতাম নাকি আমরা যে এই দিন দেখতে হবে ওদের। আহতদের চিকিৎসায় প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে চিকিৎসকরা। তাদের সহায়তায় কাজ করছে চীন, ভারত ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ টিম। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের সাথে পরামর্শ করে রোগীদের 3 ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এদিকে ভারতের চিকিৎসক দল বার্ন ইনস্টিটিউটে দগ্ধ আহতদের চিকিৎসার ব্যাপারে জরুরি বৈঠক করেছে, যাতে জুমে যোগ দিয়েছে বিশেষজ্ঞ দল। সন্ধ্যা নাগাদ ঢাকায় পৌঁছায় চীনের সেই দল। এদিকে এই ঘটনায় স্কুলের সাথে যোগাযোগ করে আহত নিহতদের পরিবারগুলোকে সরকারিভাবে সহায়তা করার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নিহতদের যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সম্ভাব্য সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে এবং এই ব্যাপারে করণীয় বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে স্কুল আছে মাইলস্টোন স্কুল তাদের সাথে কথা বলে এটা ডিটেইলটা নির্ধারণ করবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর আজ সাংবাদিকদের ঘটনাস্থল পরিদর্শনে নিয়ে যায় সেনাবাহিনী। সেদিনের সেই ভয়াবহতার বর্ণনা দেন সেনা সদস্যরা। বলেন, সেনাবাহিনীর উদ্ধার অভিযানে সহায়তা করেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থীরা। বিমান বিধ্বস্তের ঘটনায় ছড়িয়ে পড়া ফুয়েল থেকে বিস্ফোরণের শঙ্কায় সবাইকে দূরে সতর্ক থাকতে বলা হয়েছে। ভয়ানক এই ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবন। পুড়ে যাওয়া ক্লাসরুম আর ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপ দেখে বুক যেন ভারী হয়ে ওঠে। এই ঘটনার পর থেকে নিরাপত্তার স্বার্থে সীমিত রাখা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরে প্রবেশ। দুপুরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঘটনাস্থল পরিদর্শন করে যমুনা টেলিভিশন সহ কয়েকটি গণমাধ্যম। দেখা যায় বিমানটির পাখা ভবনের মাঠ স্পর্শ করে ভবনের ভেতরে গিয়ে আঘাত করে। সামনে থাকা নারকেল গাছকেও উপড়ে নিয়ে যায় FT-7 BGI বিমান। তারপর আগুনের লেলিহান শিখা গ্রাস করে ভবনের বিভিন্ন ক্লাসরুম। পরিদর্শন শেষে ব্রিফিংয়ে জানানো হয়, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সেনা সদস্যরা 150-রও বেশি হতাহত শিক্ষার্থীকে উদ্ধার করে। আনুমানিক ওই বিল্ডিং থেকে 150 থেকে 200 ব্যক্তিকে আমরা উদ্ধার করি আহত অবস্থায়। যারা মারা গিয়েছেন বা নিহত হয়েছেন তাদের সংখ্যাটা ওই মুহূর্ত এবং হাসপাতাল মিলে যেটা সংখ্যা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিডিয়াতে ওইটাই। তিনি জানান, বিমানের জ্বালানি থেকে ফের বিস্ফোরণের ঝুঁকি বিবেচনা করে ঘটনাস্থল থেকে সবাইকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হচ্ছে। এই যুদ্ধ বিমানটির ভিতরে বিভিন্ন রকম দাহ্য তেল ছিল, যেটা থেকে বিমানের জ্বালানি ছিল, যেটা থেকে আরেকটি বিস্ফোরণ অথবা অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা ছিল। যার কারণে আমরা এখানকার স্কুলের ছাত্রছাত্রী বা অন্যান্য মানুষজন ছিলেন তাদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করেছি। উদ্ধার কাজে অংশ নেয়া 25 সেনা সদস্য আহত হন। তাদের মধ্যে 11 জন এখনও চিকিৎসাধীন। উদ্ধার কার্যক্রম সম্পাদন করতে যে আমাদের বেশ কিছু সেনা সদস্য অসুস্থ হয়ে পড়েন এবং তারা বর্তমানে CMH ঢাকাতে চিকিৎসাধীন রয়েছেন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাত 8টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর এজলাসে তোলা হয় খায়রুল হককে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, ABM খায়রুল হকের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়নি, তার পক্ষে কোনো আইনজীবীও আদালতে দাঁড়ায়নি। জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ি এলাকায় যুবদল নেতা আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তিনি 44 নম্বর আসামি। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার পরিদর্শক খালেদ হাসান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। এদিকে খায়রুল হককে আদালতে নেওয়া হলে আইনজীবী ও বিক্ষুব্ধ জনতা স্লোগান দিতে থাকে। বিচারপতি হওয়ায় বিচারাঙ্গনকে কলঙ্কিত করেছে। আজকে বিচারপতির যে সম্মান মানুষ জনগণ দিত এটা আর দেয় না। ওনার কারণে 17টা বছর উনি বিচারপতি দায়িত্ব পাওয়ার পর উনি
নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করার পর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং গুম, গুম, হত্যা এবং আয়নাঘর তৈরি হয়েছে উনার বদলতে হয়েছে। এর আগে সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে সাবেক এই প্রধান বিচারপতিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। খায়রুল হকের বিরুদ্ধে অবৈধভাবে প্লট গ্রহণের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর নিয়োগ পান ABM খায়রুল হক। আপিল বিভাগে থাকাকালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং ফতোয়া অবৈধ ঘোষণার রায় দেন খায়রুল হক। হাইকোর্ট বিভাগে থাকাকালে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ও সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায় দিয়েছিলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত হন খায়রুল হক। ৫ আগস্টের পর বিতর্কিত এই বিচারপতিকে গ্রেফতারে জোরালো দাবি তোলেন বিএনপিপন্থী আইনজীবীরা। ১৩ আগস্ট আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন খায়রুল হক। তারপর থেকেই তিনি দেশেই ছিলেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে একাধিক মামলা রয়েছে। এদিকে সাবেক এই প্রধান বিচারপতির অবৈধভাবে প্লট গ্রহণের প্রাথমিক প্রমাণ পাওয়ায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক। খায়রুল হকের তথ্য চেয়ে চিঠি দিয়েছে রাজউক, এনবিআর ও গৃহায়ণ কর্তৃপক্ষকে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে জনাব ABM খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি কর্তৃক বিধি বহির্ভূতভাবে প্লট হস্তগত করার অভিযোগ কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ক্ষমতার অপব্যবহার করে আরও অবৈধ সম্পদ অর্জন করেছেন কিনা তার তদন্ত চলছে বলেও জানায় দুদক কর্মকর্তারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দাবি জানিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বলেছেন, আওয়ামী সরকারকে সুবিধা পাইয়ে দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন সাবেক এই প্রধান বিচারপতি। একই সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করার নেপথ্যে খায়রুল হককেই দায়ী করেছেন আইনজীবীরা। ২০১০ সালে জ্যেষ্ঠ দুইজন বিচারপতিকে ডিঙিয়ে ABM খায়রুল হককে করা হয় ১৯তম প্রধান বিচারপতি। এরপর থেকেই দেশের বিচার বিভাগ কলুষিত হতে শুরু হয় বলে অভিযোগ বিএনপির। ক্ষতি করেছেন একটা বিরাট। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খায়রুল হকের দেয়া রায় রাষ্ট্রবিরোধী। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দিয়েছিলেন, শর্ট যে রায় দিয়েছিলেন সেটা এবং তার পরবর্তীকালে সেটা যে আপনার পূর্ণাঙ্গ যে রায় মধ্যে আকাশ আর পাতাল তফাৎ ছিল এবং সেই যে রায়টা তিনি শর্ট দিয়েছিলেন সেটাও আমরা মনে করি যে এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বলেন, প্রধান বিচারপতি হয়েই রাজনৈতিক নানা বিষয় কোর্টে টেনে এনে সপক্ষে রায় দিয়ে আওয়ামী লীগকে সুবিধা পাইয়ে দিয়েছেন খায়রুল হক। তত্ত্বাবধায়ক সরকার বাতিল, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক থেকে সরানো, বেগম জিয়াকে মইনুল রোডের বাড়ি থেকে সরানোর নেপথ্যে রয়েছেন তিনি। এই খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে। এই খায়রুল হকের কারণে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট করার জন্য, এক নায়ক করার জন্য খায়রুল হক ছিলেন মেইন আর্কিটেক্ট। বেগম খালেদাকে বাড়ি থেকে ছুড়ে বের করে দিয়েছে, অপমান করেছে, আওয়ামী লীগ যা যা চেয়েছে সবই তার দিয়ে করিয়েছে। সুপ্রিম কোর্টের অন্যান্য আইনজীবীরাও বলছেন, খায়রুল হক বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের কারিগর, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি। ইলেকশন কমিশন ডেস্ট্রয় হয়ে গেছে, ইলেকশন পদ্ধতি ডেস্ট্রয় হয়ে গেছে। ফলে আমি মনে করি বিচারপতি খায়রুল হক সাহেবের এই ফ্রড যদি তারা না করতেন তাহলে পরবর্তীতে এই ধরনের কনসিকুয়েন্স এই জাতিকে বহন করতে হতো না। শুধুমাত্র একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য আইনের অপপ্রয়োগ করে 13th অ্যামেন্ডমেন্টকে বাতিল করে দিয়েছিলেন। বিচার বিভাগ থেকে অবসরের পর রীতি ভঙ্গ করে খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান করে ফ্যাসিবাদী হাসিনা সরকার। পতনের আগ পর্যন্ত সেই পদেই ছিলেন তিনি। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।
সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি কথা জানিয়েছেন। এদিকে ফৌজদারি কার্যবিধি সংশোধন আইন 2025 অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আইন উপদেষ্টা বলেছেন, এই আইন কার্যকরী হলে গ্রেফতার ও আটক নিয়ে মানুষের হয়রানি অনেক কমে যাবে। কাউকে গ্রেফতারের সর্বোচ্চ 12 ঘণ্টার মধ্যে তার পরিবারকে জানাতে হবে। স্থানীয় সরকারের ধারণাই হচ্ছে সামাজিকভাবে সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তিই হবেন নির্বাচিত জনপ্রতিনিধি। রাজনৈতিকভাবে কোনো ব্যক্তি কতটা গ্রহণযোগ্য স্থানীয় সরকারে তা অবান্তর, দরকার তার সামাজিক গ্রহণযোগ্যতা। কিন্তু 2015 সালে একক সিদ্ধান্তের জোরে আইন সংশোধন করে আওয়ামী লীগ। সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের। তবে অধিকাংশ রাজনৈতিক দলই এমন সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের করা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয় প্রতীক বাতিলের বিধানে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানানো হয় বিস্তারিত। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই হবে দলীয় প্রতীক বা এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করা হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে কিংবা গায়ের জোরে জিতে এসেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ জানান, রাজনৈতিক দলগুলো চাইলে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় পর্যায়ে ভোট হতে পারে। স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে। এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমত্যে আসার বিষয়। আইন উপদেষ্টা বলেন, দলীয়করণ করতেই স্থানীয় সরকার নির্বাচনের আইনগত পরিবর্তন করেছিল বিগত সরকার। বিগত সরকারের আমলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করার জন্য ভুয়া নির্বাচনের মাধ্যমে দলীয়করণ করার পদক্ষেপ হিসাবে আইনগত পরিবর্তনটা করা হয়েছিল। আমরা আগের অবস্থায় ফিরে যাচ্ছি। এখন থেকে দলীয় প্রতীকে কোনো স্থানীয় নির্বাচন হবে না। এদিকে ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আইন উপদেষ্টা জানান, কাউকে গ্রেফতারের 12 ঘণ্টার মধ্যেই তার পরিবারকে জানাতে হবে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে সেগুলির চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে, যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যাতে গ্রেফতার করেছে, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন। যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাতের বাংলাদেশ দেখছেন, একটা বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, পে কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে, আর এর প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় 14 লাখ। দীর্ঘ 10 বছর ধরে 8ম জাতীয় পে স্কেল অনুযায়ী দেয়া হচ্ছে বেতন ভাতা। মূল্যস্ফীতি বাড়লেও সেই তুলনায় বাড়েনি কাঙ্ক্ষিত সুবিধা। 2025 সালে এসেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখনও 2015 সালের পে স্কেল অনুযায়ী বেতন ও ভাতা পাচ্ছেন। বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য নবম পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান, এই কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। সরকারি, আধা সরকারি এবং অটোনোমাস বডির যারা কর্মচারী আছেন তাদের পে স্কেল 2015 সালে হয়েছিল। এটার পরে 10 বছর পরে নতুন পে স্কেল হলো। এর মধ্যে আপনি জানেন যে গত সরকারের সময় ইনফ্লেশন ডাবল ডিজিট ক্রস করেছিল। আমরা যদিও এটাকে গত মাসে 8% নিয়ে এসেছি, কিন্তু ইনফ্লেশন কারণে যে বেতনের যে অ্যাডজাস্টমেন্ট সেটা এখনো ঠিক মতো হয়নি। সেই জন্য গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল
হওয়া উচিত এবং এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান, উনি ফর্মার ফিনান্স সেক্রেটারি ছিলেন। কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 6 মাস আমাদের কর্মসময়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 24শে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে দলীয় সন্ত্রাস ও রাষ্ট্রীয় সহিংসতার শিকার নিহতদের তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে ঢাকা সফরে থাকা আবরার ফাহাদের পরিবার। সাক্ষাতে আবরার হত্যার বিচার ত্বরান্বিত করা সহ কুষ্টিয়ায় গড়াই নদীর উপরে সেতু নির্মাণ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী বান্ধব করার দাবি জানান পরিবারটি। প্রধান উপদেষ্টা বলেন, আবরার হত্যাকাণ্ডের বিচার হবেই। গণ অভ্যুত্থানের আগের 15 বছরে দলীয় সন্ত্রাস ও রাষ্ট্রীয় বাহিনীর সহিংসতায় নিহতদের তালিকা করে তদন্তে সরকার কাজ করছে। খুঁজে বের করার অনুরোধ জানানো হয়। সবসময় শিশুদেরকে মনে করি যে তারা আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, এই পরিবারের ভবিষ্যৎ। এই পরিবার তাদের যে ব্যথা, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি। নির্বাচনের আগে সব বিচার শেষ হওয়া সম্ভব নয়, তবে অন্তত 2-4 জন শীর্ষ অপরাধীর শাস্তি নিশ্চিত করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সিলেটে জামায়াতের উদ্যোগে গণ অভ্যুত্থানে আহত নিহতদের স্মরণে দোয়া মাহফিলে তিনি কথা বলেন। আরো বলেন, যে দল দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি থেকে নিজেদের কর্মীদের সামাল দিতে না পারে তাদের হাতে একটি মানুষও নিরাপদ নয়। জামায়াত ক্ষমতায় গেলে তাদের প্রথম কাজ হবে শহীদ ও আহতদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা, পাশাপাশি মর্যাদার ভিত্তিতে সকল দেশের সাথে সুসম্পর্ক স্থাপন, দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত দেশ গঠনের আশাও প্রকাশ করেন তিনি। 3টি নির্বাচনে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি এবং মনের মতো দল কিংবা ব্যক্তিকে তারা বাছাই করে নিতে পারেনি। আমরা আশা করি আগামী বছরের প্রথমাংশেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত। চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হবিগঞ্জের সমাবেশে তিনি বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার লড়াই এখনো শেষ হয়নি। যেখানেই বিচার বহির্ভূত হত্যা হবে তার প্রতিবাদ জানাবে এনসিপি। এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশে সারা দেশে এনসিপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তোলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জুলাই পদযাত্রার 24তম দিনে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয় দলটির পদযাত্রা। পরে টাউন হল মোড়ে সমাবেশ করে এনসিপি নেতারা। জেলার শহীদ মিনার এলাকায় হওয়ার কথা ছিল সমাবেশটি, কিন্তু জেলা প্রশাসকের অনুমতি না মেলায় পরিবর্তন করতে হয় জায়গা। তবে তাতেও খুব একটা ভাটা পড়েনি। এ সময় চাঁদাবাজি আর দখলদারিত্বের বিরুদ্ধে হুঁশিয়ারি দেয় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, দলমত নির্বিশেষে যে কোনো বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধেই এনসিপির অবস্থান। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদে পুনর্বাসিত হচ্ছে, চাঁদাবাজ দখলদারিত্বের রাজনীতি ফিরে আসতেছে, আমাদেরকে সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে। আমরা দেখেছি যৌথ বাহিনী দ্বারা কয়েকদিন আগে বিএনপির একজন যুবদলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই, কারণ আমরা মনে করি আমরা যেমন চাঁদাবাজির বিরোধিতা করি, আমরা একইভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেরও বিরোধিতা করি। এর আগে ব্রাহ্মণবাড়িয়াতেও সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। সার্কিট হাউসে গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎকার করেন নেতারা। পরে কাউতলী এলাকা থেকে পদযাত্রা বের করা হয়। এ সময় সারা দেশেই এনসিপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আর 5 আগস্টের আগেই জুলাই সনদের দাবি উঠে আসে আহ্বায়কের কণ্ঠে। নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে 5 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায়
শুক্রবার সুনামগঞ্জ ও সিলেটে পথসভা গণসংযোগের কথা রয়েছে এনসিপির। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। লবিস্ট নিয়োগ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আরোপিত বাড়তি ৩৫% শুল্কের বিষয়ে কিছু করা সম্ভব না বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। তিনি জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক নির্ধারণ পদ্ধতি ও আইনি কাঠামো একজন লবিস্ট নিয়োগ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আরোপিত বাড়তি ৩৫% শুল্কের বিষয়ে কিছু করা সম্ভব না বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। তিনি জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক নির্ধারণ পদ্ধতি ও আইনি কাঠামো একজন লবিস্টের পক্ষে বোঝা কঠিন। এ নিয়ে সরাসরি বৈঠকের জন্য আবারও ইউএসটিআরকে চিঠি দেওয়া হলেও এখনো আমন্ত্রণ পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক কার্যকর হতে যাচ্ছে। এতে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া সহ বেশ কিছু পণ্যের রপ্তানি চাপের মুখে পড়বে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর এর সাথে ২ দফা বৈঠক করলেও এখনো কোনো সুখবর নেই। তৃতীয় দফা সরাসরি আলোচনার জন্য ২২ জুলাই চিঠি দিলেও এর জবাব পায়নি বাণিজ্য মন্ত্রণালয়। এটা আমাদের জন্য যেরকম প্রয়োজন, যুক্তরাষ্ট্রের জন্যও প্রয়োজন। সক্ষমতার ভিত্তিতে আমাদের যা করণীয় সেই তুলে ধরার পরিপ্রেক্ষিতে আমরা এখন আমাদের ওনাদের থেকে যেটা বলেছে আমন্ত্রণের অপেক্ষায় আছে। আমন্ত্রণ পেলে চলে যাবে। প্রত্যাশা করছি ভালো কোনো কিছু। তবে সরাসরি না হলেও শুক্রবার অনলাইনে বৈঠকের শিডিউল পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আমরা একটা অনলাইন মিটিং হয়তোবা শিডিউল পাচ্ছি আজকালকের ভিতরে। উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক নির্ধারণ পদ্ধতি ও আইনি কাঠামোর কারণে শুল্ক কমাতে লবিস্ট নিয়োগ দিয়ে কোনো লাভ নেই। যুক্তরাষ্ট্র তাদের ন্যাশনাল ইমার্জেন্সির বিনিময়ে কাজটা করছে। এখানে যে কাঠামোর উপরে ঘটনাটা ঘটছে, এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি ঠিক জানি না। অনেক ধরনের আইনি প্রক্রিয়া আছে, যে আইনি প্রক্রিয়াগুলো একজন লবিস্টের পক্ষে বোঝা সম্ভব না বলে আমার ধারণা। শুল্ক কমাতে দেশের স্বার্থবিরোধী শর্তও কি সরকার মানতে চাইছে, এমন সমালোচনার জবাবও দিয়েছেন শেখ বশিরউদ্দিন। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? এটা একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন। আমরা যা প্রচেষ্টা করছি তাহলে তার আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ের দরকার হয় না। তাহলে তো কোনো একটা নির্দিষ্ট কিছু মেনে নিয়ে কাজটা করে ফেললে হয়ে যায়। ১ আগস্টের মধ্যে সরাসরি বৈঠক না হলে পরবর্তীতেও আলোচনা হতে পারে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। আশা তো করা যায়, অবশ্যই হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাঙামাটির বাঘাইহাট সাজেক সড়কের ৩টি স্থানে পাহাড় ধসে পড়ায় প্রায় ১১ ঘণ্টা আটকা পড়েন ৪ শতাধিক পর্যটক। সড়কের উপরে ধসে পড়া মাটি সরানো শেষে যান চলাচল স্বাভাবিক হলে বিকেল থেকে ফিরতে শুরু করেন। আর কয়েকদিন পরপর এমন দুর্ঘটনার জন্য অপরিকল্পিত উদ্যোগকেই দুষছেন পরিবেশ রক্ষা আন্দোলন কর্মীরা। রাতভর ভারী বৃষ্টির পর ভোর ৪টার দিকে বাঘাইহাট সাজেক সড়কের নন্দরাম, চাইল্লাতলি ও চম্পকনগর এই ৩টি স্থানে পাহাড় ধসে পড়ে, উপড়ে পড়ে গাছপালা। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়ে ৪ শতাধিক পর্যটক। ভোগান্তিতে পড়েন ওই রোডে নিয়মিত চলাচলকারীরাও। মাটি এবং মাটির সাথে পাথর আছে বিধায় আমরা এতক্ষণ ধরে কাজ করছি, কাজ করে সরাতে পারছি না সবগুলো। আমরা সকালে এখানে আসি, এসে দেখি যে পাহাড় ধস হয়ে যান চলাচল বন্ধ সাজেক এবং বাঘাট থেকে। তো ফায়ার ব্রিগেড, সেনাবাহিনী, বিজিবি যৌথ উদ্যোগে সাজেক ইউনিয়ন পরিষদ সহ মোটামুটি আমরা চেষ্টা করে চালিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে গিয়ে সড়কে ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, প্রশাসন ও স্থানীয়রা। তবে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার না থাকায় কিছুটা বেগ পেতে হয়। জনসাধারণের দুর্ভোগ না হয় সেজন্য আমরা বিজিবি এবং সেনাবাহিনী, ফায়ার সার্ভিস যৌথভাবে আমরা রাস্তা ক্লিয়ার করার জন্য কাজ করে যাচ্ছি। সবাই মিলে যৌথভাবে কাজ করে, তাৎক্ষণিকভাবে কাজ করে পাহাড়ের মাটি সরাই ফেলেছি, যাতে প্রাথমিকভাবে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারে। মাটি সরানোর শেষে প্রায় ১১ ঘন্টা পর বিকাল ৩:৩০টার দিকে বাঘাইহাট সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ফিরতে শুরু করেন আটকে পড়া পর্যটকরা। দেশের অন্যতম দর্শনীয় এই পর্যটন কেন্দ্রে যাওয়া আসার পথে কয়েকদিন পরপরই দুর্ঘটনার জন্য অপরিকল্পিত প্রকল্পকে দুষছেন পরিবেশ রক্ষা আন্দোলন কর্মীরা।
যেখানে অতিরিক্ত ভঙ্গন প্রবণতা আছে সেখানে ধারক দেয়াল নির্মাণ করতে হবে এবং রাস্তা শুধু পাহাড় ভাঙলে মাটি সরালে হবে না, এটির একটি দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট করতে হবে এবং এটা নিয়ে সুপরিকল্পিতভাবে এগোতে হবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। সীমান্ত বিরোধকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক বাহিনীর মধ্যে। দুই পক্ষের গোলাগুলির পর কম্বোডিয়ার সামরিক অবস্থানে F-16 যুদ্ধ বিমান নিয়ে হামলা চালায় থাই বিমান বাহিনী। সীমান্তে মোতায়েন করা হয়েছে মাল্টিপল রকেট লঞ্চার এবং স্বল্প পাল্লার মিসাইল সিস্টেম। সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 12 জন নিহত হয়েছেন, 14 জন আহত হয়েছেন। সংঘাতের কারণে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে দুই দেশ। কম্বোডিয়ার হামলায় জ্বলছে থাইল্যান্ডের সিসাকেট প্রদেশের বিভিন্ন স্থাপনা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে বৃহস্পতিবার সকালে অদ্দার মিঞ্চে প্রদেশের বিরোধপূর্ণ তা মোয়ানথম টেম্পলের কাছে হামলা চালায় কম্বোডিয়ান সেনারা। এরপর থেকেই দুই পক্ষে চলছে তুমুল লড়াই। একদিকে কামান এবং BM-21 রকেট লঞ্চার নিয়ে হামলা চালায় কম্বোডিয়ান আর্মি, অন্যদিকে F-16 ফাইটার জেট থেকে হামলা করে থাই সামরিক বাহিনী। বিবাদের শুরু গেল 16 জুলাই। সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হয় বেশ কয়েকজন থাই সেনা। ব্যাংককের দাবি, সীমান্ত এলাকায় মাইন পুঁতে রেখেছে কম্বোডিয়ান সেনারা। মাইন বিস্ফোরণে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা হতাহত হয়েছেন। শুধু তাই নয়, কম্বোডিয়ান বাহিনী আমাদের ওপর ড্রোন হামলাও করেছে। সীমান্তের ওপারে রকেট লঞ্চার, মেশিন গানের মতো ভারী অস্ত্র মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকায় গোলাগুলির বিষয়ে তদন্ত হচ্ছে। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যেন না হয় সে বিষয়টিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তবে কম্বোডিয়ার দাবি, তাদের সামরিক অবস্থান লক্ষ্য করে আগে হামলা চালায় সামরিক বাহিনী। সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নেবে নমপেন, এমন হুঁশিয়ারি দেন দেশটির প্রধানমন্ত্রী। সকালে আমাদের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা করে থাই বাহিনী। আমাদের দুটি প্যাগোডও লক্ষ্য করে চালানো হয় হামলা। তবে আমরা পিছু হটব না, যে কোনো মূল্যে আগ্রাসন প্রতিহত করব। এদিকে ভয়ে আতঙ্কে এলাকা ছাড়ছেন দুই দেশের সীমান্ত এলাকার বাসিন্দারা। এখন পর্যন্ত 40,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এই অবস্থায় কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে দুই দেশ। থাইল্যান্ডের সাথে কম্বোডিয়ার সীমান্ত বিরোধ 100 বছরের পুরনো। দুই দেশের মধ্যে 800 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে, যার মধ্যে বেশ কিছু অংশ রয়েছে অমীমাংসিত। এর আগেও সীমান্ত ইস্যুতে দফায় দফায় সংঘর্ষ হয় দুই দেশের মধ্যে। 2011 সালেও সপ্তাহব্যাপী সংঘর্ষ হয় থাই কম্বোডিয়ার মধ্যে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। রাশিয়ায় 49 আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। আরোহীদের সবার নিহতের শঙ্কা করছে কর্তৃপক্ষ। বিমানটিতে থাকা কেউ বেঁচে নেই বলেও জানিয়েছে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। কর্তৃপক্ষ বলছে, চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্দা শহরের কাছাকাছি পৌঁছানোর সময় রাডার থেকে বিমানটি অদৃশ্য হয়ে যায়। সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের AN-24 মডেলের বিমান ছিল এটি। নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বিভিন্ন স্থানে। ধারণা করা হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পাইলটের ভুলের কারণে দুর্ঘটনার শিকার হতে পারে বিমানটি। আঞ্চলিক গভর্নর ভাসিলি ওরলভ জানিয়েছেন, বিমানটিতে মোট 43 যাত্রী ছিলেন, যাদের মধ্যে 5 শিশু ছিলেন আর 6 ক্রু সদস্যও ছিলেন। রয়টার্সের তথ্য মতে সোভিয়েত যুগের উড়োযানটিতে প্রায় অর্ধ শতাব্দী পুরনো ছিল। এবার ওমান উপসাগরে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। ইরানের স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানায়, ইরানের নিয়ন্ত্রণে থাকা জলসীমায় প্রবেশ করতে গেলে সতর্ক করা হয় ডেস্ট্রয়ারটিকে। একটি ভিডিও ফুটেজে দেখা যায় USS ফিটজেরাল্ড নামের একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইরানের সমুদ্রসীমার খুব কাছে চলে আসে। এ সময় ইরানের একটি হেলিকপ্টার ডেস্ট্রয়ারটির উপর উঠতে দেখা যায়। তেহরানের দাবি, হেলিকপ্টারটি থেকে রেডিও বার্তার মাধ্যমে সতর্ক করা হয়। তবে এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনী বিস্তারিত কোনো তথ্য দেয়নি। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।